এখন লাঠিয়াল বাহিনী বানানোর চেষ্টা করছে, এটা দুর্ভাগ্য। মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা ঠিক নয়, এটা আমাদের আবেগের স্থল। তো এই জন্য আমি বলতে চাই, দেশের সর্ব বিষয়ে যেগুলো কাজ করে গেছেন এগুলো সারা দেশের জন্য সেটা একটা দেখার মতো এক্সাম্পল, একটা একটা বাংলা কি বলবো, উদাহরণ। আচ্ছা শোনো, আরে কিসের ওরা ধরে গেছে, আমরা কি ধরে আমরা গেলে করতে পারবো না। হ্যাঁ আছে, আচ্ছা ঠিক আছে। কিরে শুনতে ভালো লাগতেছে তোমাদের? এইরকম প্রতিটি জিনিস আমাকে পানি ধরতে হচ্ছে। ওটা সম্পর্কে কিছু বলে, ওটা সম্পর্কে আমি সংসদে বলেছিলাম, পরবর্তী গেলে বিভিন্ন জায়গায় বলেছি, বলি নাই? আমি বলছি এখন কোটার বিষয়টি থাকবে কি থাকবে না, ওটা হবে কি হবে না, কখন হবে, কতটুকু হবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাস্তবায়িত হবে প্রশাসনের মাধ্যমে, ঠিক কিনা? এটা আমি হাইকোর্টে যাই কেন? এটা কি হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না? হাইকোর্টে নিলাম কেন? কে নিল? এইখানেই তো সন্দেহ জনগণের হয়ে গেল, সেটা হাইকোর্টে গেল কেন? এবং গেল 21 সালে 24 সালে হঠাৎ করে এইটার বক্তব্য, এটার রায় হয়ে গেল, এবং সেই রায় দেখা গেল যে কোটা সিস্টেম পুনর্বহাল হইল। সরকার যেটাকে বাতিল করছে, সরকার আবার এটা নিয়ে মনে হচ্ছে খুশি, কথাবার্তা মনে হয় ভালো কাজ হয়েছে একটা। তার মানে জনগণের মধ্যে আর ধারণা আসলো সরকার তখনই এটাকে করতে চাননি, কোনো কারণে করেছেন, যে কোনোভাবে হোক সেটাকে আবার পুনরুদ্ধার করে আবার ওটা বহাল করবেন, তার জন্য তাদের লোকদের দিয়ে মামলা করেছেন এবং সরকার বিবাদী হিসাবে সেখানে যথাযথভাবে তাদের জিনিসগুলো উত্থাপন করেন নাই, অথবা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা মামলা করেছে তাদের উপরে সহায়তা করেছে। তো সাধারণ মানুষের একটা আশঙ্কা, সন্দেহটা ঠিক কিনা? ঠিক, আমি জানি না, ঠিক। তবে সাধারণ মানুষ এটাই বিশ্বাস করছে, এবং সাধারণ মানুষ এটাও বিশ্বাস করছে যে সরকার এটাকে সামনের দিকেও এরকম কিছু করতে পারে এবং এটাকে ঝুলিয়ে রাখতে পারে। এখন তো ঝুলিয়ে রাখার প্রশ্ন চলে গেছে, এখন ওখানে গিয়ে আবার সরকারের যে উদ্দেশ্য আবার এটা চালু করা, এটাও হয়তো করতে পারে। সাধারণ ছেলেপেলেরা এই জন্যই আন্দোলন থেকে পিছু হচ্ছে না, আমি যেটা বুঝেছি তাদের সঙ্গে কথাবার্তা বলি। এখন এটার প্রশ্ন আসে যে আমরা বিচার বিভাগের কথা বড় বড় কথা বলছি, সরকার অনেক বিচার বিভাগ আপনারা কথা বলেন, এটা কি জানি, এটা কোর্ট অমান্য হবে, এটা হবে, সেটা হবে, এবং এটার বাইরে কিছু বলা যাবে না, ওনারাই সর্বপ্রথম। কিন্তু আমি বলতে চাই সরকারকে আমি সরাসরি 1 নম্বরে দোষ দিব না, শেষে গিয়ে দোষ দেব। তাহলে আমরা আমাদের সংবিধানে কতগুলো ব্যবস্থা করে রেখেছি যার কারণে বিচার বিভাগ নির্বাহী বিভাগের প্রধানের অধীনস্থ হয়ে গেছে। সংবিধানে আমরা করেছি, কিছু সংবিধানে অসামঞ্জস্য আছে কিছু, আর সংবিধানে কিছু অসম্পূর্ণতা আছে। অসামঞ্জস্য কোথায়? 22 অনুচ্ছেদে বলা আছে সংবিধানে যে রাষ্ট্রকে চেষ্টা করতে হবে সবসময় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক রাখার জন্য। আবার 109 বলা আছে যে বিচার বিভাগের যারা অধস্তন বিচার বিভাগ সেটাকে উদ্ধস্তর হাইকোর্ট তার দেখাশোনা করবে, তার সবকিছু তার দায়িত্বটা। আবার 116-তে বলা আছে প্রেসিডেন্ট এগুলো তার প্রমোশন ট্রান্সফার কাকে কি করবে না করে দেখাচ্ছে। একই কাজ দুজনকে দেওয়া হয়েছে, আর প্রেসিডেন্টকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে, হাইকোর্টের কথা শোনা হয় না। আর 48 সংবিধানের 48-এ বলা আছে যে প্রেসিডেন্ট দুটো কাজ ছাড়া সব কাজই প্রাইম মিনিস্টারের অর্ডার নিয়ে করতে, একটা প্রাইম মিনিস্টারকে নিয়ে রাখি আর একটা চিফ জাস্টিসকে নিয়োগ দেওয়া। এটা আপনারা জানেন কিভাবে হয়? এটা কি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বাইরে করতে পারে? বর্তমান অবস্থায় করতে পারে? আর প্রেসিডেন্টের কাছে যেটাই যাবে সাংবিধানিকভাবে উনি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া বা তার কনসেন্ট ছাড়া এটা করা সম্ভব না। আমাদের সংবিধান, এটা হলো সংবিধানের দোষ। আর আমার দোষ কি? আমার দোষ হলো, এটা তো ছিল লোয়ার কোর্ট, ও হায়ার কোর্টও একটা আছে,
95-এর 2 নম্বরের ক, খ এবং গ, সেখানে বলা আছে প্রেসিডেন্ট চিফ জাস্টিসের সঙ্গে পরামর্শ করে একজন হাইকোর্টের জাজ নিয়োগ করতে পারবেন। তাকে 10 বছর অ্যাপিলেট ডিভিশনে কাজ করতে হবে অথবা 10 বছর যে কোনো বিচারিক কার্যক্রমে হলেই হবে। একেবারে ঢালাও। আরেকটা ছিল যে এর জন্য একটা আইন করা যদি যায় সেটার মাধ্যমে সেই আইন সরকার করে। এটাই বলছি অসম্পূর্ণতা, সংবিধানকে সম্পূর্ণ করা হয়নি। এবং যেহেতু প্রেসিডেন্ট করবে, উনি চিফ জাস্টিসের আলাপ করবে না করবে এটা ওনার ব্যাপার, বাধ্যবাধকতা নাই। কাজে প্রেসিডেন্ট যেটা করবে সেটা প্রধানমন্ত্রী করবে। কাজে প্রধানমন্ত্রী হাইকোর্টের সমস্ত নিয়োগ উনি নিয়ন্ত্রণ করতে পারেন। ফলে হাইকোর্ট প্রধানমন্ত্রীর বাইরে, আওতার বাইরে যেতে পারছেন না। তারপরে প্রশ্ন আসে যে তারাও যদি এরপরে যেতে চাইবে কিনা যাওয়ার তাদের স্কোপ আছে কিনা। আছে। সরকার সেখানে সরকারি কিছু কথাবার্তা, কিছু কাজ করবে আমি মনে করি একটা বাধার কারণ হয়ে গেছে। আমরা কিছুদিন আগে শুনেছি বর্তমান সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি প্রকাশ্যভাবে বলেছেন যে আগের একজন প্রধান বিচারপতিকে কীভাবে হেনস্থা করে বের করে দেওয়া হয়েছে, এটা উনি বিভিন্ন জায়গায় বলেছেন। এটা নিয়ে কোর্টে একটা কথা উঠেছিল কিন্তু কিছু হয়নি। তাহলে এই ধমকিটা প্রধান সব বিচারালয়ের উপরে আসবে না? কাজে আমরা যদি কিছু মনে করি না কেন এগুলো জিনিসের, আমি বিচারালয়ের উপরে আস্থা রাখার জন্য আমরা 100 বার চাই, সমস্ত প্রতিষ্ঠানের উপর আমরা আস্থা রাখতে চাই এবং দেশবাসীও চাই এবং সকলেরই এটা আকাঙ্ক্ষা। এটা পূরণ করার জন্য যেগুলো আইনগত সমস্যা সেগুলো এবং যেটাকে করা হচ্ছে বিভিন্নভাবে দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে, সেখানে আমাদেরকে যদি সঠিকভাবে না করি, আমরা যতই বলি গায়ের জোরে আর ভয় দেখিয়ে শ্রদ্ধা, ভালোবাসা, আস্থা আনা সম্ভব হয় না। ভয় হলে আমি চুপ করে থাকবো, কিন্তু আমি মনের থেকে গ্রহণ করবো না। ফলে এই কথাটা মনে রাখতে হবে। এই কথাটা আমি বলতে চাচ্ছি। কোটা আন্দোলনের বিষয়ে আমাদের বক্তব্য আমরা আগে বলেছিলাম। কোটার বিষয়ে আমার বক্তব্য হলো যে কোটা শুধু অনগ্রসর, যেটা 29 ধারা বলা আছে, যারা অগ্রসর হতে পারে নাই, যারা আমাদের সঙ্গে সমান তালে চলতে পারছে না, বৈষম্যের কারণে কিছু না পিছিয়ে আছে, তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য শুধু কোটা করা যেতে পারে অত্যন্ত এবং খুব হিসাব নিকাশ করে। যেমন প্রতিবন্ধী বা যারা পাহাড়ি বা এরকম কিছুতে থাকে, সেটা হিসাব নিকাশ করে খুব ছোট সংখ্যক একটা কোটার মধ্যে রাখা উচিত এবং সেই কোটাটা সম্পূর্ণ শুধু প্রথম দ্বিতীয় না, সমস্ত শ্রেণীর জন্য সেটাকে কার্যকর করা উচিত। আমি মনে করি আমার পক্ষ থেকে আমি মনে করি এটাই সঠিক হবে। এবং আমরা এখন আবার বলতে চাই, আমরা বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে, আমরা আস্থা রাখবো। তবে মনে রাখতে হবে তাদেরকেও যে আস্থা রাখার জন্য তাদেরকে সেইভাবেই হয়তো কাজ করতে হবে ভবিষ্যতে। আমাদের স্বাভাবিকভাবে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা জাতির জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না। আমরা সকলেই এর কুফল ভোগ করবো একদিন। আজকে যারা ক্ষমতায় আছেন চিরজীবন তারা ক্ষমতায় থাকতে পারবেন না এবং ক্ষমতার বাইরে গেলে এগুলোর সমস্যা আপনাদের সকলের কাছে আসবে। এবং আপনি কালকে যদি ক্ষমতার থেকে কেউ চলে যান বা আপনি চাকরির থেকে রিজাইন করে আরেক জায়গায় যদি আপনি রিজাইন করেন, অবসর নেন, তখন এই প্রশ্নই আসবে যে আপনার সন্তানরা হয়তো সঠিক অর্থে রাষ্ট্রের যে নিরাপত্তা, যে রাষ্ট্রের তরফ থেকে যে সাহায্য সহযোগিতা সিটিজেন হিসাবে সেটা সঠিকভাবে তারা পাবেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন এবং অনেক কষ্ট করেছেন সারাটা দিন ধরে। আমরা অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, যেহেতু রাজনৈতিক একটি কর্মসূচি চলছে। তারপরেও আপনারা যথেষ্ট ঝুঁকি নিয়েছেন, কষ্ট করেছেন এবং এতক্ষণ পর্যন্ত সেই 4টা থেকে বা 3:30 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত হাউসফুল হয়ে আপনারা বসে আছেন, একটা মানুষও নড়াচড়া করেন। এটাই হলো আমাদের আন্তরিকতা। এইটাই ধরে রাখবেন এবং সামনের দিকে মনে রাখবেন যে আমাদেরকে একটি বিকল্প শক্তি হিসাবে আবির্ভূত হতে হবে। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকে চাচ্ছে না। বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, তার থেকে তারা মুক্তি চায়। মুক্তি দিতে এগিয়ে আসতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। সেইভাবে নিজেকে প্রস্তুত করুন। সহজভাবে আপোষকামিতার মাধ্যমে কিছু হয় না।
কঠিন কিছু অর্জন করতে হলে কঠিন কিছু ঝুঁকি নিতে হয়, অনেক সময় অনেক বড় ত্যাগ শিকারের মানসিকতা থাকতে হয়। এই মানসিকতা নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমরা যদি দেখাতে পারি যে আমরা বিকল্প শক্তি, আমরা আওয়ামী লীগের পোষ্য কোনো কিছু নই, তাহলে